চীনের সাংহাই সম্মেলনে সাইডলাইন বৈঠক করেছেন প্রেসিডেন্ট শি জিনপিং ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ৪০ মিনিটের সেই বৈঠকে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দ্বিপাক্ষিক বৈঠকের শুরুতেই সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য শি জিনপিংকে ধন্যবাদ জানান মোদী। ভারত চীন সম্পর্কের উন্নতি এবং তা আরও শক্তিশালী করার জন্য পারস্পরিক আস্থা, ভরসা, সম্মান ও সংবেদনশীলতার প্রয়োজন বলে মন্তব্য করেন মোদী। সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে একটি চুক্তিতে একমত হয়েছে দুই দেশ। এছাড়াও দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচল শুরু হচ্ছে। দুই দেশের মানুষের পারস্পরিক সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থান ও মানবতার কল্যাণে একসাথে কাজ করার অঙ্গীকার করেছেন দুই নেতা। আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন মোদী। আর চীনের সাথে সম্পর্ক এগিয়ে নিতে ভারত আগ্রহী বলেও জানান তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আপাতত ভারত সফরের পরিকল্পনা নেই। চলতি বছরের শেষের দিকে ভারতে অনুষ্ঠেয় কোয়াড শীর্ষ সম্মেলনে তাঁর যোগদানের কথা ছিল। নিউ ইয়র্ক টাইমসের অনলাইনে শনিবার প্রকাশিত এক বিশ্লেষণে এই দাবি করা হয়েছে। এই বিশ্লেষণে ট্রাম্পের সফরসূচির বিষয়ে জানাশোনা আছে এমন কর্মকর্তাদের বরাতে বলা হয়, ট্রাম্প গত 17 জুন ফোন আলাপে মোদীকে বলেছিলেন চলতি বছরের শেষের দিকে কোয়াড শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন। কিন্তু গত কয়েক মাসে ওয়াশিংটন নয়াদিল্লি সম্পর্কের অবনতি হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই বিশ্লেষণে ট্রাম্প ও মোদির সম্পর্ক কিভাবে অবনতি হয়েছে তা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ভারতের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি। যুক্তরাষ্ট্রে এখন থেকে ভোট দেওয়ার সময় সব ভোটারের পরিচয় নিশ্চিত করতে হবে, এ বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করবেন ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ভোটার আইডি প্রতিটি ভোটের জন্য লাগবে, এর কোনো ব্যতিক্রম হবে না। এখন থেকে আর ইমেইলে ভোট দেওয়া যাবে না, শুধু গুরুতর অসুস্থ এবং দেশের বাইরে থাকা সেনা সদস্যরা মেইলে ভোট দিতে পারবেন। যুক্তরাষ্ট্রের নির্বাচনী ব্যবস্থার সংস্কার করার চেষ্টা করছেন ট্রাম্প, তারই অংশ হিসেবে এই সিদ্ধান্ত। এর আগে ট্রাম্প দাবি করেন 2020 সালে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে তার পরাজয়ের কারণ হলো ব্যাপক ভোট জালিয়াতি। তার দাবি, বাইডেনকে এমন অনেকেই ভোট দিয়েছেন যারা যুক্তরাষ্ট্রের নাগরিকই নন। তবে এই দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর প্রথমবার প্রকাশ্যে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ট্রাম্পকে ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউসের সাউথ লন থেকে একটি পারিবারিক গলফ ট্রিপে যেতে দেখা গেছে। ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের মন্তব্যকে ঘিরে শুক্রবার এক্সে ট্রাম্প মৃত, ট্রাম্প কোথায় ট্রেন্ড হওয়ার পর জনসমক্ষে এলেন তিনি। গত 27 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডের ম্যাট গ্রোনিংয়ে বিশেষ সাক্ষাৎকার দেন জেডি ভ্যান্স। ওই সাক্ষাৎকারে মার্কিন এই ভাইস প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল, ভয়াবহ কোনো দুর্ঘটনা ঘটলে তিনি যুক্তরাষ্ট্রের কমান্ডার ইন চিফের ভূমিকা নেওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা। জবাবে 79 বছর বয়সী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সুস্থ ও উদ্যমী হিসেবে উল্লেখ করে ভ্যান্স বলেন, অপ্রত্যাশিত কোনো ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। ভ্যান্সের এমন মন্তব্যের পর থেকে গত কয়েকদিন ধরে ট্রাম্প ইজ ডেড বাক্যটি এক্সে ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। ইউক্রেনের দক্ষিণ ও মধ্যাঞ্চলে বড় ধরনের হামলা চালিয়েছে মস্কো। অন্যদিকে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালিয়েছে কিয়েভ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, মস্কো 500টিরও বেশি ড্রোন ও 45টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসব ড্রোন ও মিসাইল ইউক্রেনের 14টি অঞ্চলে আঘাত এনেছে বলে দাবি করেছে কিয়েভ। হামলায় এক নারী নিহত হয়েছেন এবং 28 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 3 শিশুও রয়েছে। রুশ হামলায় রাজধানী কিয়েভের নিকটবর্তী রেল অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও সর্বোচ্চ ক্ষতি হয়েছে দেশটির মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলে। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, তারা রাতে রাশিয়ার ক্রাসনোদার এবং সিজরান তেল শোধনাগারে আঘাত এনেছে। দুটি শোধনাগারেই এর আগেও হামলা হয়েছে, তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ইউক্রেনের সাবেক পার্লামেন্ট স্পিকার আন্দ্রে প্যারোবিকে গুলি করে হত্যা করা হয়েছে। ইউক্রেনের কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুরে দেশটির লভিভ শহরের ফ্রাঙ্কিভস্ক জেলার গুলির শব্দ পাওয়ার পর পুলিশ ঘটনার তদন্তে নামে। পুলিশের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী প্যারোবিকে একটি বাইকে সজ্জিত এক দুষ্কৃতিকারী একাধিকবার গুলি করেছে। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এই ঘটনাকে একটি ভয়াবহ হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন এবং এতে শোক প্রকাশ করেছেন। জেলেন্সকি এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী ইগোর ক্লাইমেঙ্কো এবং প্রধান প্রসিকিউটর রুসলান গ্রাফচেঙ্কো লভিভে এই ভয়াবহ হত্যাকাণ্ড সম্পর্কে রিপোর্ট করেছেন। আন্দ্রে প্যারোবি নিহত হয়েছেন। তিনি আরও জানান, এরই মধ্যে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ইসরায়েলি বাহিনীর 24 ঘন্টার হামলায় গাজায় নিহত হয়েছেন অন্তত 77 জন। এদের মধ্যে কয়েকজন ত্রাণ প্রত্যাশীও রয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবার শুধু গাজা সিটিতেই 47 জন নিহত হয়েছে। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলের হামলায় নিহত হন 19 জন। একই দিন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে, গাজা সিটিতে অভিযানে হামাসের দীর্ঘদিনের মুখপাত্র আবু ওবেইদা নিহত হয়েছেন। এদিকে হামাসও এক নেতার মৃত্যুর একটি ভিডিও প্রকাশ করেছে, কিন্তু সেটি আবু ওবেইদা কিনা তা নিশ্চিত করেনি। এদিকে গাজা সিটিতে হামলা জোরালো করায় সেখান থেকে পালিয়ে যাচ্ছেন ফিলিস্তিনিরা। গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে শনিবার লড়াইয়ের সময় ইসরায়েলি সেনাবাহিনীর এক রিজার্ভ সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, নিহত সৈনিক সার্জেন্ট ফার্স্ট ক্লাস এরিয়েল লুবলিনার। তিনি চলমান যুদ্ধ শুরুর পর থেকে নিহত হওয়া 900তম ইসরায়েলি সেনা। তার মৃত্যুর পরিস্থিতি
তদন্ত করা হচ্ছে। আইডিএফ এর প্রাথমিক তদন্তে দেখা গেছে দুর্ঘটনাবশত অন্য একজন সৈনিকের ছোড়া গুলিতে তিনি প্রাণ হারান। গাজার খান ইউনিসে নিহত হন লুবলিনার। তিনি উত্তর ইসরায়েলের কিরিয়াত বিয়ালিকের বাসিন্দা ছিলেন। হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্তির দাবিতে আবারও বিক্ষোভে উত্তাল ইসরায়েলের তেল আবিব শহরে। তেল আবিবের বিক্ষোভে জড়ো হন জিম্মিদের পরিবারের সদস্য সহ হাজার হাজার বিক্ষোভকারী। শনিবার তেল আবিবের হোস্টেজ স্কোয়ারে জিম্মি বিনিময়ের একটি চুক্তি করতে চাপ প্রয়োগের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইতিহাস তৈরির আহ্বান জানান আন্দোলনকারীরা। এ সময় তারা জিম্মি বিনিময় চুক্তি করতে দেশটির সরকারের প্রতি আহ্বান জানান এবং সব জিম্মিকে একসাথে দেশে ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেন। ইসরায়েলি বিমান হামলায় ইয়েমেনের প্রধানমন্ত্রী নিহত হয়েছেন বলে শনিবার নিশ্চিত করেছে হুথি বিদ্রোহীরা। গাজার যুদ্ধ চলাকালে ধারাবাহিক হামলার এটাই সবচেয়ে উচ্চপদস্থ কর্মকর্তার মৃত্যু। গত বছর নিয়োগ পাওয়া আহমেদ গালেব নাসের আল রাহাবি বৃহস্পতিবার ইসরায়েলি হামলায় অন্য কর্মকর্তাদের সঙ্গে নিহত হন। এর আগে ইসরায়েলি বাহিনী বৃহস্পতিবার জানিয়েছিল তারা একটি হুথিদের সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। তবে ইয়েমেনি গণমাধ্যমে রাহাবির মৃত্যুর খবর তখনও নিশ্চিত করা হয়নি। ইরানের নারীদের হিজাব পরার আইন বহাল থাকলেও কার্যকরভাবে তা চাপিয়ে দেওয়ার ক্ষমতা নেই বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার টেলিভিশনের এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন তিনি ব্যক্তিগতভাবে হিজাবের পক্ষে এবং তার পরিবারের নারী সদস্যরা সবাই হিজাব পরেন, কিন্তু এটি দেশের অন্য সব নারীও মেনে চলবেন কিনা সেই সিদ্ধান্ত ব্যক্তিগত। এ সময় ইরানে কঠোর হিজাব আইন থাকলেও তা কারোর উপর চাপিয়ে দেওয়া যাবে না, আর এই অধিকারও কারো নেই বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 8 ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ইরান। শনিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC এই তথ্য জানিয়েছে। তাদের অভিযোগ গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্পর্শকাতর স্থাপনার অবস্থান ও জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের সম্পর্কে তথ্য পাচারের চেষ্টা করছিলেন। IRGCর এক বিবৃতিতে বলা হয়েছে গ্রেপ্তার ব্যক্তিরা মোসাদের কাছ থেকে অনলাইনে বিশেষ প্রশিক্ষণ পেয়েছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের আগেই ইরানের উত্তর পূর্বাঞ্চল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় রকেট লঞ্চার, বোমা, বিস্ফোরক ও ফাঁদ তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তানের কয়েকটি প্রদেশ। টানা ভারী বৃষ্টির পর দেশটির ইতিহাসে প্রথম একসাথে চেনাব, রবি ও শতদ্রু নদীর পানি উপচে পড়ায় তৈরি হয়েছে নজিরবিহীন পরিস্থিতি। এতে পাঞ্জাব প্রদেশে 2300-টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় আক্রান্ত হয়েছে সব গ্রামের 15 লাখেরও বেশি মানুষ। এমন পরিস্থিতির মধ্যেই পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে আরও বৃষ্টি, ঝড় ও বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। শারমিন শ্রাবণীর রিপোর্ট। যতদূর দৃষ্টি যায় শুধুই অথই পানি। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চিত্র এটি। শহর থেকে গ্রাম, সব জায়গায় একই অবস্থা। টানা ভারী বৃষ্টির পর চেনাব, রবি, শতদ্রু নদীর পানি একসঙ্গে উপচে পড়ায় তৈরি হয়েছে ভয়াবহ পরিস্থিতি। এই 3টি আন্তঃসীমান্ত নদীর পানি একই সময় ফুলে ওঠা পাকিস্তানের ইতিহাসে প্রথম। এতে পাঞ্জাব সহ আশপাশে কয়েকটি প্রদেশের কয়েক হাজার গ্রাম প্লাবিত হয়েছে। শনিবারও পাঞ্জাবের রাজধানী লাহোর সহ বিভিন্ন জেলায় টানা বৃষ্টি হয়েছে। প্রশাসনের অব্যবস্থাপনার কারণে এমন দুর্যোগে মানুষের দুর্ভোগ বেড়েছে কয়েক গুণ। পাঞ্জাবের বাসিন্দা মোহাম্মদ ইসমাইল অভিযোগ করেন স্থানীয় প্রশাসন সঠিক সময়ে উদ্ধার ও বার্তা পাঠাতে ব্যর্থ হয়েছে। দুঃখজনক বিষয় হলো রাত 1:30টার দিকে সবকিছু ডুবে যাওয়ার পর নিরাপদ স্থানে সরে যাওয়ার বার্তা দেওয়া হয়। সব ডুবে যাওয়ার পর এ বার্তা দিয়ে কি হবে? আমাদের বাড়ির দরজায় পানি পৌঁছানোর পর পুলিশ এবং রেঞ্জার্স আমাদের উদ্ধার করে। পাঞ্জাবের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে জুনের শেষ দিক থেকে শুরু হওয়া মৌসুমী বন্যায় এখন পর্যন্ত 835 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু পাঞ্জাব প্রদেশেই মারা গেছেন 195 জন। প্রাণহানির পাশাপাশি ফসল, বাড়িঘর, রাস্তাঘাট ও বিপুল সংখ্যক গবাদি পশু বন্যার পানিতে তলিয়ে গেছে। ক্ষতিপূরণ পাবেন কিনা তা নিয়েই শঙ্কায় রয়েছেন অনেকে। আমরা যখন বাড়িতে ফিরে যাব তখন ক্ষতির কথা জানতে পারবো। আমাদের ক্ষতিপূরণ দেওয়ার কথা বলা হচ্ছে। বাড়ির আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে, এগুলোর ক্ষতিপূরণ কি দিবে? আর বন্যার পানি আসার কিছুক্ষণ আগে আমাদের উদ্ধার করা হয়। এমন পরিস্থিতির মধ্যে পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর নতুন করে এসব অঞ্চলে আরও বৃষ্টি, ঝড় ও বজ্র ঝড়ের পূর্বাভাস দিয়েছে। এতে বন্যা পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। এর আগে 2022 সালে ভয়াবহ বন্যায় দেশটির 1/3 এলাকা ডুবে গিয়েছিল। শারমিন শ্রাবণী, 71। মাত্র 15 সেকেন্ডে 3 ধরনের হৃদরোগ শনাক্ত করবে AI স্টেথোস্কোপ। এই উদ্ভাবনের মধ্য দিয়ে হৃদরোগ চিকিৎসায় বড় পরিবর্তন আসছে বলে আশা করা হচ্ছে। যুক্তরাজ্যের ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং ইম্পেরিয়াল কলেজ হেলথ কেয়ার NHS
ট্রাস্টের গবেষকরা এআই স্টেথোস্কোপটি উদ্ভাবন করেছেন। তারা জানিয়েছেন এই স্টেথোস্কোপ দিয়ে মুহূর্তের মধ্যে হার্ট ফেলিয়ার, হার্ট ভালভের রোগ এবং অস্বাভাবিক হার্টবিট শনাক্ত করা যাবে। এই স্টেথোস্কোপ দিয়ে মানুষের কানে সহজে ধরা পড়ে না এমন হার্টবিটের অতি মৃদু শব্দ এবং রক্তপ্রবাহের পার্থক্য শনাক্ত করা সম্ভব হবে। এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের নানা প্রান্তের নানা রকম সব খবর নিয়ে কাল সকাল 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।